গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের বল পয়েন্ট শেষ পর্ব। জ্যোৎস্না প্রীতির কথা লিখলাম। বর্ষা প্রীতি বাদ থাকে কেন? তখন পড়ি ক্লাস 8-এ, চিটাগাং কলেজিয়েট স্কুল। বাংলা স্যার বললেন, রচনা লিখে আন, প্রিয় ঋতু। 4-5টা কোটেশন যেন থাকে। প্রতিটা বানান ভুলের জন্য 5বার কানে ধরে উঠবোস। ডিকশনারির সামনে নিয়ে রচনা লিখবি। আমরা রচনা লিখে জমা দিলাম। স্যার আমার রচনা পড়ে রাগী গলায় বললেন, কি লিখেছিস ছাগলের মতো? বর্ষা প্রিয় ঋতু? লিখবি ঋতুরাজ বসন্ত, তাহলে না নাম্বার পাবি। ফুলের সৌরভ, পাখির কুজন, বর্ষায় ফুল ফোটে না, পাখিও ডাকে না। আমি বললাম, স্যার বর্ষাই আমার প্রিয়। তোর প্রিয় তোর মধ্যে থাক, নাম্বার বেশি পেতে হবে না। বল পয়েন্টে নাম্বার বেশি পাওয়ার বিষয় নেই, কাজেই বর্ষাই সই। বর্ষা যাপনের জন্য আমি নুহাশপল্লীতে বেশ বড় ঘর বানিয়েছি। ঘরের নাম বৃষ্টিবিলাস। ঘরের ছাদ টিনের। সেখানে বৃষ্টি পড়ে অদ্ভুত শব্দ হয়। বৃষ্টির শব্দের কাছে ভৈরবী বা বেহাগরাগ দাঁড়াতেই পারে না। 1971-এর পর বাংলাদেশে পাকিস্তানি যারা, সবাই পাকিস্তান চলে গেলেন। ঢাকা বেতারের একজন সেতারবাদক গেলেন না। কারণ হিসেবে বললেন, পাকিস্তানে এরকম বৃষ্টি হয় না, বৃষ্টির শব্দ না শুনলে আমি বাঁচব না। সেতারবাদকের নাম আমার মনে ছিল, এখন কিছুতেই মনে করতে পারছি না। বৃষ্টি নিয়ে আমার মজার কিছু স্মৃতি আছে। যেমন, এক আষাঢ় মাসে আমি রওনা হলাম কক্সবাজার। ঝুম বৃষ্টিতে সমুদ্রের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকব, দেখব কেমন লাগে। তুমুল বর্ষণ হচ্ছে, আমি গলা পানিতে বসে আছি, ঢেউ এসে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এমন আনন্দময় অভিজ্ঞতা বহুদিন হয়নি। পাঠকদের কাছে কিছুটা অবিশ্বাস্য মনে হতে পারে। আমি সাগরে নেমেছিলাম সকাল 10টায়, উঠে আসি সন্ধ্যা মেলাবার পর। দুপুরে লাঞ্চ ছিল একটা ডাবের পানি এবং শ্বাস। দ্বিতীয় অভিজ্ঞতা তেমন সুখকর না। আমার পুত্র নুহাসের বয়স তখন 4 মাস। আমি থাকি শহীদুল্লাহ হলে। নামল তুমুল বৃষ্টি। নুহাসের মা বাসায় নেই। ছেলেকে বৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দেবার এই সুযোগ। আমি তাকে নিয়ে ছাদে চলে এলাম। পিতা পুত্রের উপর ধারাবর্ষণ হচ্ছে। পুত্র খুবই মজা পাচ্ছে, হলের ছাত্ররাও মজা পাচ্ছে। আমার মজা স্থায়ী হয়নি, কারণ ঠান্ডা লেগে নুহাসের নিউমোনিয়া হয়ে গেল। ডাক্তার, হাসপাতাল ছোটাছুটি, পুত্রের মাতার অশ্রুবর্ষণ। বর্ষা যাপন নিয়ে পত্রপত্রিকায় বেশ কিছু লেখা লিখেছি। পত্রিকায় প্রকাশিত লেখা যক্ষের ধনের মতো সঞ্চয় করে রাখার অভ্যাস আমার নেই বলে লেখাগুলো হারিয়ে গেছে। এর মধ্যে একটা লেখা ছিল আমেরিকায় বর্ষা যাপনের অভিজ্ঞতা। মন্টানার বনভূমিতে প্রবল বৃষ্টির গল্প। বাংলার প্রিয় কবি জীবনানন্দ দাশের মধ্যে বর্ষা নিয়ে মাতামাতি দেখি না। তিনি হেমন্ত এবং কুয়াশা নিয়েই স্বস্তি বোধ করেছেন। উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথের মধ্যে। বর্ষার পুরো অভিজ্ঞতা তিনি নিয়ে এসেছেন একটি কবিতায়। কবিতার নাম বর্ষা যাপন। বাড়িছে বৃষ্টির বেগ, থেকে থেকে ডাকে মেঘ, ঝিল্লি রব পৃথিবী ব্যাপিয়া, এমন ঘন ঘোর নিশি, দিবসে জাগরণে মিশি, না জানি কেমন করে হিয়া। বৃষ্টিকে রবীন্দ্রনাথের মতো আপন করে কেউ অনুভব করেছেন বলে আমি মনে করি না। রবীন্দ্রনাথের সঙ্গে বৃষ্টির সম্পর্ক নিয়ে আমি ছোট্ট একটা লেখা লিখেছিলাম। লেখাটি কোথায় প্রকাশিত হয়েছিল এখন মনে করতে পারছি না। পাঠকদের জন্য লেখাটি আবারও দিয়ে দিলাম। বিচিত্র কারণে এই লেখাটি বেশ কিছু ভাষায় অনুবাদ হয়েছে। ইংরেজি অনুবাদ কি একটা সাহিত্য পুরস্কার পেয়েছে। বর্ষা যাপন। বছর কয়েক আগের কথা। ঢাকা শহরের এক কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে গিয়েছি। চমৎকার ব্যবস্থা, অতিথির সংখ্যা কম, প্রচুর আয়োজন। থালা বাসনগুলো পরিচ্ছন্ন। যারা পোলাও খাবেন না তাদের জন্য সরু চালের ভাতের ব্যবস্থা। নিমন্ত্রিতদের মধ্যে দেখলাম বেশ কিছু বিদেশি মানুষও আছে। তারা বিয়ের অনুষ্ঠান দেখতে আগ্রহী। দেখাবার মতো কোনো অনুষ্ঠান নেই বলে কন্যাকর্তা খানিকটা বিব্রত। এটা শুধুমাত্র খাওয়ার অনুষ্ঠান তা বলতে বোধহয় কন্যাকর্তার খারাপ লাগছে। বিদেশিরা যতবারই জানতে চাচ্ছে মূল অনুষ্ঠান কখন শুরু হবে, ততবারই তাদের বলা হচ্ছে হবে হবে। কোনার দিকের একটা ফাঁকা টেবিলে খেতে বসেছি। আমার পাশের চেয়ারে এক বিদেশি ভদ্রলোক এসে বসলেন।
আমার কিছুটা মেজাজ খারাপ হলো। মেজাজ খারাপ হওয়ার প্রধান কারণ, ইনি সঙ্গে করে কাঁটা চামচ নিয়ে এসেছেন। এদের এই আদিক্ষেতা সহ্য করা মুশকিল। কাঁটা চামচ নিশ্চয়ই এখানে আছে, সঙ্গে করে নিয়ে আসার প্রয়োজন ছিল না। আমি আগেও লক্ষ্য করেছি, যারা কাঁটা চামচ দিয়ে খায় তারা যারা হাত দিয়ে খায় তাদের বর্বর গণ্য করে, যেন সভ্য জাতির একমাত্র লোগো হলো কাঁটা চামচ। পাশের বিদেশি তার পরিচয় দিলেন। নাম পল অর্সন, নিবাস নিউ মেক্সিকোর লেক সিটি। কোন এক এনজিওর সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশে এসেছেন অল্পদিন হলো, এখনো ঢাকার বাইরে যাননি। বিমানের টিকিট পাওয়া গেলে সামনের সপ্তাহে কক্সবাজার যাবেন। কিছু জিজ্ঞেস না করলে অভদ্রতা হয় বলেই বললাম, বাংলাদেশ কেমন লাগছে? পল অর্সন চোখ বড় বড় করে বলল, ওয়ান্ডারফুল। এদের মুখে ওয়ান্ডারফুল শুনে আহ্লাদিত হবার কিছু নেই, এরা এমন বলেই থাকে। এরা যখন এদেশে আসে তখন তাদের বলে দেয়া হয়, নরকের মতো একটা জায়গায় যাচ্ছ, প্রচণ্ড গরম, মশামাছি, কলেরা, ডায়রিয়া, মানুষগুলিও খারাপ, বেশিরভাগই চোর, যারা চোর না তারা ঘুষখোর। এরা প্রোগ্রাম করা অবস্থায় আসে, সেই প্রোগ্রাম ঠিক রেখে বিদায় হয়, মাঝখানে ওয়ান্ডারফুল জাতীয় কিছু ফাঁকা বুলি আওড়ায়। আমি পল অর্সনের দিকে তাকিয়ে শুকনো গলায় বললাম, তুমি যে ওয়ান্ডারফুল বললে শুনে খুশি হলাম। বাংলাদেশের কোন জিনিসটা তোমার কাছে ওয়ান্ডারফুল মনে হয়েছে? পল বলল, তোমাদের বর্ষা। আমি হকচকিয়ে গেলাম, এ বলে কি? আমি আগ্রহ নিয়ে পলের দিকে তাকালাম। পল বলল, বৃষ্টি যে এত সুন্দর হতে পারে এদেশে আসার আগে আমি বুঝতেই পারিনি। বৃষ্টি মনে হয় তোমাদের দেশের জন্যই তৈরি হয়েছে। তুমি শুনলে অবাক হবে, আমি একবার বৃষ্টির মধ্যে রিকশার হুড ফেলে মতিঝিল থেকে গুলশানে গিয়েছি। আমার রিকশাওয়ালা ভেবেছে আমি পাগল। আমি পলের দিকে ঝুঁকে এসে বললাম, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। অনেক বিদেশির অনেক সুন্দর কথা আমি শুনেছি, কিন্তু তোমার মতো সুন্দর করে আমাকে কেউ এর আগে বলেনি। এত চমৎকার একটি কথা বলার জন্য তোমার অপরাধ ক্ষমা করা হলো। পল অবাক হয়ে বলল, আমি কি অপরাধ করেছি? পকেট থেকে কাঁটা চামচ বের করার অপরাধ। পল হো হো করে হেসে ফেলল। বিদেশিরা এমন প্রাণখোলা হাসি হাসে না বলে আমার ধারণা। পল অর্সনের আরও কিছু ব্যাপার আমার পছন্দ হলো, যেমন খাওয়া শেষ হওয়া মাত্র পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বলল, নাও সিগারেট খাও। বিদেশিরা এখন সিগারেট ছেড়ে দিয়েছে। তারা সিগারেট তৈরি করে গরিব দেশগুলিতে পাঠায়, নিজেরা খায় না। ভাবটা এরকম, অন্যরা মরুক, আমরা বেঁচে থাকব। তারপরও কেউ কেউ খায়, তবে তারা কখনো অন্যদের সাধে না। আমি পলের প্যাকেট থেকে সিগারেট নিলাম। পানের ডালা সাজানো ছিল। পল নিতান্ত পরিচিত ভঙ্গিতে পান মুখে দিয়ে চুন খুঁজতে লাগল। এ ধরনের সাহেবদের সঙ্গে কিছুক্ষণ গল্প করা যায়, বর্ষা নিয়ে কথা বলা যেতে পারে। তাছাড়া গরম পড়েছে প্রচণ্ড, এই গরমে বৃষ্টির কথা ভাবতেও ভালো লাগে। আমি বললাম, পল, তোমার বর্ষা কখন ভালো লাগলো? পল অর্সন অবিকল বৃদ্ধা মহিলাদের মতো পানের পিক ফেলে হাসি মুখে বলল, সে একটা ইন্টারেস্টিং ব্যাপার। লন্ডন এয়ারপোর্ট থেকে ঢাকা এসে পৌঁছেছি দুপুরে। প্লেন থেকে নেমেই দেখি প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। কিছুক্ষণের মধ্যেই গা বেয়ে ঘাম পড়তে লাগলো। আমি ভাবলাম, আরে সর্বনাশ, এই দেশে থাকবো কি করে? বনানীতে আমার জন্য বাসা ঠিক করে রাখা হয়েছিল, সেখানে এয়ার কুলার আছে বলে আমাকে চিঠি লিখে জানানো হয়েছে। আমি ভাবছি কোনো মতে বাসায় পৌঁছে এয়ার কুলার ছেড়ে চুপচাপ বসে থাকব। ঘরে কোনো চৌবাচ্চা থাকলে সেখানেও গলা ডুবিয়ে বসে থাকা যায়। বাসায় পৌঁছে দেখি এয়ার কুলার নষ্ট, সারাই করার জন্য ওয়ার্কশপে দেওয়া হয়েছে। মেজাজ কি যে খারাপ হলো বলার না। ছটফট করতে লাগলাম, এক ফোঁটা বাতাস নেই। ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের বাতাসও গরম। বিকেলে এক মিরাকল ঘটে গেল। দেখি আকাশে মেঘ জমেছে, ঘন কালো মেঘ। আমার বাবুর্চি ইয়াসিন দাঁত বের করে বলল, কালবৈশাখী কামিং স্যার। ব্যাপারটা কিছুই বুঝলাম না। মনে হলো আনন্দজনক কিছু ঘুরতে যাচ্ছে। হঠাৎ ঝপ করে গরম কমে গেল, হিম শীতল হাওয়া বইতে লাগলো, শরীর জুড়িয়ে গেল। তারপর নামলো বৃষ্টি, প্রচণ্ড বর্ষণ, সেই সঙ্গে ঝড়ো হাওয়া। বাবুর্চি ইয়াসিন ছুটে এসে বলল, স্যার, শিল পড়তেছে, শিল। বলেই ছাদের দিকে ছুটে গেল। আমিও গেলাম পেছন পেছন। ছাদে উঠে দেখি চারিদিকে মহা আনন্দময় পরিবেশ।
আশেপাশের বাড়ির ছেলে মেয়েরা ছোটাছুটি করে শিল কুড়াচ্ছে। আমি এবং আমার বাবুর্চি আমরা দুজনে মিলে এক ব্যাগ শিল কুড়িয়ে ফেললাম। আমি ইয়াসিনকে বললাম, এখন আমরা এগুলো দিয়ে কি করব? ইয়াসিন দাঁত বের করে বলল, ফেলে দিব। আমার ছেলেবেলার কথা মনে পড়ল। প্রথম তুষারপাতের সময় আমরা তুষারের ভেতর ছোটাছুটি করতাম, তুষারের বল বানিয়ে একে অন্যের গায়ে ছুঁড়ে দিতাম। এখানেও তাই হচ্ছে। সবাই বৃষ্টির পানিতে ভিজে প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। আমি পলকে থামিয়ে দিয়ে বললাম, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়াবিথি তলে। পল বলল, তুমি কি বললে? রবীন্দ্রনাথের গানের দুটি লাইন বললাম। তিনি সবাইকে আহ্বান করেছেন বর্ষার প্রথম জলে স্নান করার জন্য। বলো কি, তিনি সবাইকে বৃষ্টির পানিতে ভিজতে বলেছেন? হ্যাঁ। তিনি আর কি বলেছেন? আরো অনেক কিছুই বলেছেন। তার কাব্যের একটা বড় অংশ জুড়ে আছে বর্ষা। বলো কি? শুধু তাই না, এদেশে যত কবি জন্মেছেন তাদের সবার কাব্যের বড় একটা অংশ জুড়ে বর্ষা আছে। পল খুব আগ্রহ নিয়ে বলল, বর্ষা নিয়ে এই পর্যন্ত লেখা সবচেয়ে সুন্দর কবিতাটি আমাকে বলো তো প্লিজ। আমি তৎক্ষণাৎ বললাম, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই এক লাইন? হ্যাঁ, এক লাইন। এর ইংরেজি কি? এর ইংরেজি হয় না। ইংরেজি হবে না কেন? আক্ষরিক অনুবাদ হয়, তবে তার থেকে কিছুই বোঝা যায় না। আক্ষরিক অনুবাদ হচ্ছে, প্যাটার প্যাটার রেইনড্রপস ফ্লাড ইন দ্য রিভার। পল বিস্মিত হয়ে বলল, আমার কাছে তো মনে হচ্ছে খুবই সাধারণ একটা লাইন। সাধারণ তো বটেই, তবে অন্যরকম সাধারণ। এই একটি লাইন শুনলেই আমাদের মনে তীব্র আনন্দ এবং তীব্র ব্যথা বোধ হয়। কেন হয় তা আমরা নিজেরাও ঠিক জানি না। পল হা করে তাকিয়ে রইল। একসময় বলল, বর্ষা সম্পর্কে এরকম মজার আর কিছু আছে? আমি হাসি মুখে বললাম, বর্ষার প্রথম মেঘের ডাকের সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু মাছের মাথা খারাপের মতো হয়ে যায়। তারা পানি ছেড়ে শুকনায় উঠে আসে। তুমি আমার লেগ পুলিং করছো না তো? না না, লেগ পুলিং করছি না। আমাদের দেশে এরকম ফুল আছে যা শুধু বর্ষাকালেই ফোটে। অদ্ভুত ফুল। পৃথিবীর আর কোনো ফুলের সঙ্গে এর কোনো মিল নেই। দেখতে সোনালি একটা টেনিস বলের মতো। যতদিন বর্ষা থাকবে ততদিন এই ফুল থাকবে। বর্ষাও শেষ, ফুলও শেষ। ফুলের নাম কি? কদম। এই ফুল সম্পর্কে একটা মজার ব্যাপার হলো, বর্ষার প্রথম কদম ফুল যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে দেয়, তাহলে তাদের সম্পর্ক হয় বিষাদ মাখা। কাজে এই ফুল কেউ কাউকে দেয় না। এটা কি একটা মিথ? হ্যাঁ, মিথ বলতে পারো। পল তার নোটবই বের করে কদম ফুলের নাম লিখে নিল। আমি সেখানে রবীন্দ্রনাথের গানের 4টি চরণও লিখে দিলাম। তুমি যদি দেখা না দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। পল অর্সনের সঙ্গে আমার আর দেখা হয়নি। তবে ঘোর বর্ষার সময় আমি যখন রাস্তায় থাকি তখন খুব আগ্রহ নিয়ে চারদিকে তাকাই, যদি রিকশায় হুট ফেলা অবস্থায় ভিজতে ভিজতে কোনো সাহেবকে যেতে দেখা যায়। কিছুদিন আগে 60 বছর পূর্ণ করলাম। এটা কোনো সুসংবাদ না, ভয়াবহ দুঃসংবাদ। দিন শেষ হয়ে আসছে, মহাযাত্রার সময় আগত। ট্রেনের চাকার শব্দ কানে আসছে। কিছু কিছু দুঃসংবাদকে সুসংবাদ ভেবে পালন করার রেয়াজ আমাদের আছে। 50তম জন্মদিন, 60তম জন্মদিন পালন, সেরকম ব্যাপার। শুনলাম জন্মদিন পালনে বিরাট প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদিনব্যাপী হুমায়ুন মেলা, জলসা, চলচ্চিত্র প্রদর্শনী, এইসব। আমি একটা ব্যাপারে খুশি, উৎসব হাতছাড়া হয়ে যায়নি। হাতছাড়া হবার উপক্রম হয়েছিল। ঘটনাটা বলি। মাসুদ আখন্দ নামে এক যুবক থাকে সুইডেনে। সে নাকি তার জীবনের চরম দুঃসময়ে আমার বই পড়ে বেঁচে থাকার সাহস, প্রেরণা ও আনন্দ পেয়েছিল। জীবনের একটা পর্যায়ে এসে সে বই পড়ার ঋণ শোধ করার তাগিদ বোধ করল। সে সব কিছু ছেড়ে ছুড়ে ঢাকায় চলে এলো। বাকি জীবন সে নাকি তার গুরুর হুমায়ুন আহমেদের সেবা করে কাটিয়ে দেবে। অতি বৃদ্ধ বয়সে যখন একা একা বাথরুমে যাবার মতো শক্তিও থাকবে না, তখন সে আমাকে কোলে করে বাথরুমে নিয়ে যাবে, বাথরুম থেকে আবার নিয়ে আসবে। আমার 60তম জন্মদিন নিয়ে সে বিরাট লাভঝাপ শুরু করলো। এর সঙ্গে মিটিং, তার সঙ্গে মিটিং, নানা পরিকল্পনা।
সে পরিকল্পনা ভয়াবহ। ওই দিন বাংলাদেশের সমস্ত হিমুদের ঢাকায় ডাকা হবে। তারা সারাদিন একটা স্টেডিয়ামে র্যালি করবে, তাদের নাম রেজিস্ট্রেশন হবে, তাদের জন্য হবে কনসার্ট, হিমু কনসার্ট। সব শেষে আমি হিমুদের উদ্দেশ্যে ভাষণ দেব। আল্লাহ পাকের আমার উপর বিশেষ করুণা আছে বলেই ঘটনা শেষ পর্যন্ত স্টেডিয়ামে গেল না, পাবলিক লাইব্রেরি চত্বরে সীমাবদ্ধ রইল। আমার মা ভোরবেলায় 7টা বেলুন উড়িয়ে পুত্রের শুভ জন্মদিন ঘোষণা করলেন। ছোট্ট একটা ভাষণও তিনি দিলেন। ভাষণের সারমর্ম, তার ছেলেকে ঘিরে এত যে আনন্দ উল্লাস হবে তা তিনি সবই জানতেন, ইত্যাদি। সন্ধ্যার পর মূল অনুষ্ঠান। আমি গম্ভীর মুখ করে স্টেজে বসে আছি। ইমদাদুল হক মিলন মাইকে বলে যাচ্ছে, এখন অমুক এসেছেন, লেখককে ফুলের তোড়া উপহার দিলেন, এখন এসেছেন অমুক, তিনি লেখককে, ইত্যাদি। কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচনের ব্যাপার ছিল। বইগুলির প্রকাশকরা মোড়ক উন্মোচনের জন্য গুরুত্বপূর্ণ লোক খুঁজছিলেন। গুরুত্বপূর্ণ মানুষদের একটা তালিকা প্রস্তুত হয়েছিল। আমি প্রকাশকদের বললাম, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজন হচ্ছে আমার পরিবারের লোকজন। বইয়ের মোড়ক তারাই উন্মোচন করবে। আমার কনিষ্ঠ পুত্র নিষাদ, বয়স 1 বছর 9 মাস, একটি বইয়ের মোড়ক উন্মোচন করে গম্ভীর হয়ে গেল। বইয়ের কভারে সে তার বাবার ছবি দেখে মহানন্দে বলতে লাগলো, এইটা বাবা। বড় পুত্র নোহাস একটি বইয়ের মোড়ক খুলল, স্ত্রী শাওন একটি, আমি একটি। পরিবারের অতি ঘনিষ্ঠ আর কেউ নেই, অথচ একটি বইয়ের মোড়ক তখনও খোলা হয়নি। আমি মিলনকে ডাকলাম। একজন লেখক সবসময় আরেকজন লেখকের অতি ঘনিষ্ঠজন, পরিবারের সদস্য না হয়েও সদস্য। শুরু হলো বক্তৃতামালা। আমি বক্তৃতাগুলি আগ্রহ নিয়ে শুনছি, কারণ আজ যারা বক্তৃতা দিচ্ছেন তারাই আমার মৃত্যুর পরের শোক সভায় বক্তৃতা দেবেন। তারা আজ যা বলছেন মৃত্যুর পরের সভাতেও তাই বলবেন, নতুন কিছু না। বক্তাদের মধ্যে রাশিয়ান ছেলে পাভেলের বক্তৃতা শুনে আনন্দ পেলাম। দর্শকরাও তুমুল হাততালি দিল। পাভেল আমার একটি উপন্যাস সবাই গেছে বনে রুশ ভাষায় অনুবাদ করেছে। সে বক্তৃতা দিল বাংলায়। আমার জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছিল। হঠাৎ ইমদাদুল হক মিলন ঘোষণা করলেন, হুমায়ুন আহমেদের বড় ছেলে নোহাস হুমায়ুন তার বাবার সম্পর্কে কিছু বলবে। নোহাস হুমায়ুন তার বাবার একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী ইংরেজি ভাষায় অনুবাদ করেছে। বইটির নাম ফিহা সমীকরণ। দর্শকদের মতো আমিও আগ্রহ নিয়ে ছেলের দিকে তাকালাম। সে বলল, আজকে অনেকেই এই অনুষ্ঠানে আমার বাবার নাম ভুল উচ্চারণ করেছেন। আমার তা মোটেও ভালো লাগেনি। তার নামের শুদ্ধ উচ্চারণ হওয়া উচিত। তার নাম হুমায়ুন আহমেদ, আহমেদ না, আহমদও না। পিতার নামের শুদ্ধ উচ্চারণে তার আগ্রহ দেখে মজা লাগলো। তারপরই সে যা বলল তা শুনে দর্শকরা কিছুক্ষণ হতভম্ব সময় কাটালো। তারপরই তুমুল করতালি। সে বলল, আমার বাবা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তখন তার পাশে আমি উপস্থিত থাকতে পারিনি। তিনি যখন 4-5টা বিয়ে করেন তখনও আমি ছিলাম অনুপস্থিত। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। আমার মাথার ভেতর সব কেমন গোলমাল পাকিয়ে গেল। ছেলে কি বলছে এসব? আমি দ্বিতীয় বিয়ে করেছি, 4-5টা করিনি। আজকের অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ে টেনে আনা অশুভন। সেখানে 4-5টা বিয়ে কোথায় পেল? অনুষ্ঠান চলছে, গান বাজনা হচ্ছে। আমি ছেলের পাশে চুপচাপ বসে আছি। একবার ভাবলাম জিজ্ঞেস করি, বাবা 4-5টা বিয়ের ব্যাপারটা কি? তারপরে মনে হলো কি হবে জিজ্ঞেস করে। এখন আমার ইচ্ছে করছে দ্বিতীয় বিয়ের কিছু খণ্ডচিত্র লিখে ফেলি। অন্য কেউ জানতে চাক না চাক, নিষাদ এক সময় জানতে চাইবে। তখন আমার খুব দুঃসময়, মানসিক বিপর্যয়। শাওনকে তার বাসা থেকে বের করে দিয়েছে, তার থাকার জায়গা নেই। আমাকে আমার আত্মীয় স্বজনেরা পরিত্যাগ করেছে, বন্ধুবান্ধবও পরিত্যাগ করেছে। আমি শাওনকে ডেকে বললাম, আমি দ্বিতীয়বার বিয়ে করছি, কিন্তু তোমার এটা প্রথম বিয়ে। অন্য মেয়েরা যেভাবে বিয়ে করে তুমিও সেভাবেই করো। টাকা দিচ্ছি, যাও একটা বিয়ের শাড়ি কিনে আনো। সে বলল, একা একা বিয়ের শাড়ি কিনে আনবো? আমি বললাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ তোমার জীবনের এই ঘটনার কথা মনে করে লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সে খুবই অল্প টাকা একটা শাড়ি কিনে আনলো। তারপর পার্লারে গেল সাজতে। আমার খুব মায়া লাগলো। আজ বেচারির বিয়ে, কেউ তার পাশে নেই, একজন আত্মীয় বা একজন বন্ধু। আমি অন্যদিন পত্রিকার সম্পাদক মাঝারের স্ত্রীকে টেলিফোন করে বললাম, স্বর্ণা, একটা মেয়ে বিয়ে করছে, কেউ তার পাশে নেই, একা একা পার্লারে বসে আছে।
তোমরা সবাই আমাকে ত্যাগ করেছ আমি জানি, আজকের দিনে মেয়েটার পাশে দাঁড়াও। স্বর্ণা বলল, আমি এক্ষুনি যাচ্ছি। শাওনপুত্র নিষাদ একদিন বড় হবে। সে অবশ্যই ভালোবেসে অতি রূপবতী কোনো তরুণীকে বিয়ে করবে। প্রকৃতির অমোঘ বিধানে সেই বিয়েতে আমি উপস্থিত থাকব না। তবে আমি চাই খুব ধুমধাম করে সেই বিয়ে হোক, যেন ছেলের বিয়ের আনন্দ দেখে শাওন তার নিজের আয়োজনহীন নিঃসঙ্গ বিয়ের স্মৃতি পুরোপুরি ভুলে যায়। হাতে কোনো বই এলে আমি সবার আগে বইটির পেছনের ফ্ল্যাপে কি লেখা তা পড়ি। সেখানে লেখকের গম্ভীর মুখের একটা ছবি থাকে, তার জন্ম বৃত্তান্ত এবং লেখালেখির ইতিহাস থাকে। বেশিরভাগ সময় লেখক নিজেই এই লেখাটা লেখেন বলে নিজের সম্পর্কে কি ভাবেন তা জানা যায়। একজন লেখক নিজের সম্পর্কে লিখেছেন, তার লেখায় মানব জীবনের শত বঞ্চনা ভৈরবী রাগিনীর মতো মূর্ছিত হয়েছে। তিনি লাঞ্ছিত নিপীড়িতের মহান আলেখ্যকার। তার 10টি অসাধারণ গল্পের সংকলন 10 পথিকের পাঁচালী প্রথম মুদ্রণ শেষ হয়েছে এবং দ্বিতীয় মুদ্রণের কাজ চলছে। ইংরেজি অনুবাদ করেছেন শেখ নজরুল ইসলাম এম.এ, ইংরেজি ভাষা ও সাহিত্য। গল্প গ্রন্থের ইংরেজি নাম দ্য লস্ট সোলস স্টোরি। লেখক 5 ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ। তার ছোট ভাই বাংলাদেশ সরকারের একজন কীর্তিমান নির্ভীক ম্যাজিস্ট্রেট, এক বোন ইতিহাসের অধ্যাপক, ভাগ্নি জামাই সদরুল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক। পাঠক, আপনারা ভাবছেন না তো যে আমি এদের নিয়ে তামাশা করছি? তামাশা করার প্রশ্নই আসে না। আমার অনেক বইয়ের ফ্ল্যাপের লেখা আমি নিজে লিখেছি, এখনো লিখছি। নিজেকে পণ্যের আকারে প্রকাশ করার কিছু মজা অবশ্যই আছে। সব কিছু বদলায়, ফ্ল্যাপের লেখা বদলায়। শুরুর দিকে মোট কয়টি বই লিখেছি এইসব তথ্য থাকত। কিছু পুরস্কার পাবার পর পুরস্কারের তালিকা চলে এলো। কিছুদিন পর লেখা হতে লাগলো, তিনি টিভিতে ধারাবাহিক নাটক লেখেন। এইসব দিনরাত্রি অয়ময় বহুব্রীহি তার লেখা নাটক। এরপর চলে এলো ছবি। তিনি ছবি বানান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির নাম আগুনের পরশমণি। ছবির বিষয়ে কিছুই জানি না, ক্যামেরা জানি না, শট কি বুঝি না, ইন আউট নামক জটিলতা জানি না। তারপরেও কেন ছবি বানাতে গেলাম? ছবি বানানোর গল্প নামে একটি বইয়ে আমি তা ব্যাখ্যা করেছি। বই থেকে এই অংশ পুনর্মুদ্রিত করছি, কারণ বল পয়েন্টে এই লেখা থাকা দরকার। আমার প্রথম দেখা ছবির নাম বহুত দিন হয়ে। খুব যে আনন্দময় অভিজ্ঞতা তা না। আমার শিশু জীবনের খানিকটা গ্লানির ছবির সঙ্গে জড়িয়ে আছে। বড় মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছি। মামা নিতান্তই অনাগ্রহের সঙ্গে আমাকে নিচ্ছেন। তার ধারণা বাতি নেভার সঙ্গে সঙ্গে আমি কাঁদতে শুরু করব। মাঝখান থেকে তার ছবি দেখা হবে না। আমি যে কাঁদব না তা মামাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করছি। মামা বুঝছেন না। কাঁদলে কিন্তু আছাড় দিয়ে ভুঁড়ি গালিয়ে ফেলব। কাঁদব না মামা, পেশাব পায়খানা যা করার করে নাও। ছবি শুরু হবে আর বলবে পেশাব করব, তা হবে না। আচ্ছা, কোলে বসে থাকবে, নড়াচড়া করবে না, নড়লে চড় খাবে। নড়ব না। এত সব প্রতিজ্ঞার পরেও মামা বিমর্ষ মুখে আমাকে নিয়ে রওনা হলেন। সিলেটের রংমহল সিনেমায় ছবি দেখতে গেলাম। গেটে 2টা সিংহের মূর্তি দেখেই গা ছমছম করে। মনে হয় গেটের ওপাশে না জানি কত রহস্য। মামা টিকিট কিনলেন। সেই সময় লাইন টাইনের কোনো ব্যাপার ছিল না, মনে হয় এখনো নেই। ধস্তাধস্তি করে টিকিট কাটতে হতো। টিকিট হাতে ফিরে আসা আর যুদ্ধ জয় করে ফিরে আসা কাছাকাছি ছিল। বাচ্চাদের কোনো টিকিট লাগতো না, তারা কোলে বসে দেখত কিংবা চেয়ারের হাতলে বসে দেখত। ছবি শুরু হতে দেরি আছে। মামা চা কিনলেন। আমার জন্য 2 পয়সার বাদাম এবং চানা ভাজা কেনা হলো। মামা বললেন, এখন না, ছবি শুরু হলে খাবে। আমি ছবি শুরুর জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি। চারদিকে লোকজন, হইচই, কোলাহলে নেশার মতো লাগছে। বুক ধকধক করছে, না জানি কি দেখব। ছবি শুরুর প্রথম ঘন্টা পড়ল। সেই ঘন্টাটা অন্যরকম, বেজেই যাচ্ছে, থামছে না। লোকজন হলে ঢুকতে শুরু করেছে, কিন্তু মামা ঢুকলেন না। আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন। গম্ভীর গলায় বললেন, পেশাব করো। ছবি শুরু হবে আর বলবে পেশাব, তাহলে কান ছিঁড়ে ফেলবো। প্রিয় পাঠক, মামা অন্য কিছু ছেড়ার কথা বলেছিলেন, সুরুচির কারণে তার উল্লেখ করছি না। অনেক চেষ্টা করেও পেশাব হলো না। এদিকে 2য় ঘন্টা পড়ে গেছে। মামা বিরক্ত মুখে বললেন, চলো যাই। আমাকে বসিয়ে দেয়া হলো চেয়ারের হাতলে। হল অন্ধকার হয়ে গেল।
ছবি শুরু হলো। বিরাট পর্দায় বড় বড় মুখ, শব্দ হচ্ছে, গান হচ্ছে, তলোয়ারের যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, তবে মজাদার যে কিছু একটা হচ্ছে সেটা বুঝতে পারছি। বড় মামা একটু পরপর হাসতে হাসতে ভেঙে পড়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে হলের সব লোকও হাসছে। আমি বললাম, মামা কি হচ্ছে? মামা বললেন, চুপ, কথা বললে থাবড়া খাবি। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, মামা পিশাব করব। মামা করুণ ও হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি তার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে একটু পরপর বলতে লাগলাম, মামা আমি পেশাব করব। সম্ভবত ছবির কোনো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল। মামা পর্দা থেকে চোখ না সরিয়ে বললেন, নিচে নেমে পেশাব করে ফেলো, কিচ্ছু হবে না। আমি তৎক্ষণাৎ মাতুলাজ্ঞা পালন করলাম। সামনের সিটের ভদ্রলোক মাথা ঘুরিয়ে মামার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, এই ছেলে তো প্রস্রাব করছে, আমার পা ভিজিয়ে ফেলেছে। মামা বললেন, ছেলে মানুষ প্রস্রাব তো করবেই, আপনার ঘরে ছেলে পেলে নেই, পা তুলে বসুন না। সেই সময়ের মানুষদের সহনশীলতা অনেক বেশি ছিল। ভদ্রলোক আর কিছুই বললেন না, পা তুলে মনের আনন্দে ছবি দেখতে লাগলেন। আমার প্রথম ছবি দেখার অভিজ্ঞতা খুব সুখকর না হলেও খারাপ ছিল না। অন্ধকার হল, পর্দায় ছবির নড়াচড়া আমার ভালোই লাগলো। ইন্টারভেলের সময় বাদাম এবং কাঠি লজেন্স খাওয়ার একটা ব্যাপারও আছে। বাসা থেকে রিকশায় করে হলে যাওয়া এবং ফেরার মধ্যেও আনন্দ আছে, রিকশায় চড়ার আনন্দ। কাজেই ছবি দেখার কোনো নড়াচড়া পেলেই আমি এমন কান্নাকাটি হইচই শুরু করে দিই যে আমাকে নেয়া ছাড়া কোনো পথ থাকে না। সিলেটে আমাদের বাসায় মেহমান লেগেই থাকতো। শাহজালাল সাহেবের দরগা জিয়ারতের মেহমান। তারা প্রথম দিন শাহজালাল সাহেবের দরগায় যেতেন, আমি সঙ্গে আছি। দরগার গেটে হালুয়া কেনা হবে, যার স্বাদ ও গন্ধ বেহেশতি হালুয়ার কাছাকাছি। শাহজালাল সাহেবের মাজার জিয়ারতের পর আসে শাহপরান সাহেবের মাজার জিয়ারতের প্রশ্ন। অধিকাংশ মেহমান সেই মাজার এড়িয়ে যান। গরম মাজার, ভুল ত্রুটি হলে মুশকিল। মাজার পর্ব শেষ হবার পর মেহমানদের ছবি দেখার আগ্রহ জেগে ওঠে। সিলেট শহরে তখন 2টি ছবিঘর। 2 ছবিঘরে 2 রাত ছবি দেখা হয়। আমি তখনও সঙ্গে আছি। সবচেয়ে মজা হতো মার সঙ্গে ছবি দেখতে গেলে। পুরনো শাড়ি দিয়ে রিক্সা পেঁচানো হতো। বোরকা পরা মায়েরা রিক্সার ঘেরাটোপে ঢুকে যেতেন। আমরা বাচ্চারা পর্দার বাইরে। এক একজন মহিলার সঙ্গে 4-5টা করে শিশু। 2টি সন্তানই যথেষ্ট, এই থিওরি তখনও চালু হয়নি। সে সময় 2টি সন্তান যথেষ্ট নয় বলেই বিবেচিত করা হতো। সিনেমা হলে মহিলাদের বসার আসন আলাদা, কালো পর্দা দিয়ে ছেলেদের কাছ থেকে আলাদা করা। ছবি শুরু হবার পর পর্দা সরানো হবে, তার আগে নয়। মহিলাদের অংশে খান্ডানি টাইপের একজন আয়া থাকে। তার কাজ হলো ছবি শুরু হবার পর থেকে সামনের কোনো পুরুষ মানুষ পেছনে তাকাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। কেউ তাকালেই বিকট চিৎকার, ওই কি দেখস, চোখ গালায় দিমু, ঘরে মা বোন নাই। পর্দায় উত্তম সুচিত্রার রোমান্টিক সংলাপ হচ্ছে, আর এদিকে চলছে শিশুদের চ্যাঁ ভ্যা। মায়েদের তাতে ছবি উপভোগ করতে কোনো সমস্যা হচ্ছে না। এই শিশুকে সামলাচ্ছেন, এই সুচিত্রার কষ্টে চোখের পানি ফেলছেন। সাধে কি আর বলে, মেয়েরা সর্বংসহা। সে বছরই শীতের শুরুতে হঠাৎ বাসায় সাজ সাজ রব পড়ে গেল। দেয়ালে সব ছবি নামিয়ে ফেলা হলো। বাসায় যে ফরসি হুক্কা আছে তা ঘষে মেজে পরিষ্কার করা হতে লাগলো। দেশ থেকে দাদাজান আসবেন। আমি খুব উল্লসিত বোধ করলাম না, কারণ দাদাজান নিতান্তই গম্ভীর প্রকৃতির মানুষ, ইবাদত বন্দিগি নিয়ে থাকেন। মাদ্রাসায় শিক্ষকতা করেন বলেই বোধহয় আমাদের সবসময় পড়া ধরেন। সন্ধ্যাবেলা নামাজ শেষ করে বলবেন, কই বই নিয়ে আসো দেখি সবাই। পড়া না পারলে তার মুখ স্কুলের স্যারদের মতোই গম্ভীর হয়ে যায়। এরকম মানুষকে ভালো লাগার কোনো কারণ নেই। গল্প যে তিনি একেবারেই বলতেন না তা না, তবে বেশিরভাগ গল্পই শিক্ষামূলক, ঈশপের গল্প টাইপ। সব গল্পের শেষেই কিছু উপদেশ। এক রাতের কথা, দাদাজানের সম্ভবত মাথা ব্যথা। আমাদের পড়তে বসতে হলো না। বাতি নিভিয়ে তিনি শুয়ে রইলেন। আমাকে ডেকে বললেন, দেখি একটা গল্প বলতো। আমি তৎক্ষণাৎ গল্প শুরু করলাম। সদ্য দেখা সিনেমার গল্প, কোনো কিছুই বাদ দিলাম না। উত্তম সুচিত্রার প্রেমের বিশদ বর্ণনা দিলাম। দাদা শুয়েছিলেন, এই অংশে উঠে বসলেন। তার মুখ হা হয়ে গেল। আমার ধারণা হলো তিনি গল্প খুব পছন্দ করছেন। গল্প শেষ করে উৎসাহের সঙ্গে বললাম, আরেকটা গল্প বলবো দাদাজান?
তিনি গম্ভীর গলায় বললেন, না, তোর মাকে ডাক। মা এসে সামনে দাঁড়ালেন। দাদাজান একটা দীর্ঘ বক্তৃতা দিলেন। বক্তৃতায় অনেক কঠিন কঠিন তৎসম শব্দ ব্যবহার করা হলো। বক্তৃতার সামারি অ্যান্ড সাবস্টেন্স হচ্ছে বাবা মার প্রধান দায়িত্ব ও কর্তব্য সন্তান সৎভাবে পালন করা। সেই কর্তব্যে গুরুতর অবহেলা হচ্ছে। ছেলে সিনেমা দেখে বেড়াচ্ছে। গান বাজনা, নাটক, নভেল, সিনেমা সবই আত্মার জন্য ক্ষতিকর। এই ছেলের ভয়ঙ্কর ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে, আর যেন না হয় সেই চেষ্টা করতে হবে। বৌমা, তোমাদের সবার জন্য সিনেমা নিষিদ্ধ। তোমাদের দেখেই ছেলেমেয়েরা শিখবে। যাই হোক, আমি খাস দিলে আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন সিনেমা নামক ব্যাধির হাত থেকে তোমরা দূরে থাকতে পারো। দাদাজানের প্রার্থনার কারণেই কিনা কে জানে, তিনি সিলেট থাকতে থাকতেই বাবা বদলি হয়ে গেলেন দিনাজপুরের জগদ্দল নামে এক জঙ্গলে। সিনেমা টিনেমা সব ধুয়ে মুছে গেল। তবে তাতে আমার তেমন ক্ষতি হলো না। জগদ্দলের অপূর্ব বনভূমি আমার শিশুচিত্ত দখল করে নিল। দাদাজানের প্রার্থনার জোর 8 বছরের মাথায় কমে গেল বলেই আমার ধারণা। কারণ 8 বছরের মাথায় আবার সিনেমা ব্যাধি আমাকে গ্রাস করল। তখন ম্যাট্রিক পাশ করে ঢাকাতে পড়তে এসেছি, হোস্টেলে থাকি। বাবা মা থাকেন বগুড়ায়। পূর্ণ স্বাধীনতা। বড় হয়ে গেছি এরকম একটা ভাবও আছে মনে। আচার আচরণে বড় হওয়াটা দেখাতে হবে। কাজেই দল বেঁধে সিনেমা দেখা। হাতের কাছে বলাকা সিনেমা হল, একটু এগুলি গুলিস্তান, একই বিল্ডিংয়ের নাজ, ভদ্রলোকের ছবিঘর। হোস্টেল সুপারের চোখ এড়িয়ে সেকেন্ড শো ছবি দেখার আনন্দও অন্যরকম। সেই সময় প্রচুর আজে বাজে ছবি দেখেছি। লাস্যময়ী নীলুর খাইবার পাশ, সাপখোপের ছবি, নাচে নাগিন বাজে বিন, আগ কাদরিয়া, ইনসানিয়াত। পাকিস্তানি ছবি, বোম্বের না। তখন ভারতের ছবি আসতো না। দেশীয় ছবি প্রোটেকশন দেওয়ার জন্য ভারতের ছবি আনা বন্ধ ছিল। বলাকা সিনেমা হলে নতুন ছবি রিলিজ হয়েছে আর আমি দেখিনি, এমন কখনো হয়নি। এমনও হয়েছে একই দিনে 2টা ছবি দেখেছি। দুপুর 1:30টায় ইংরেজি ছবি, 3টার ম্যাটিনিতে উর্দু ছবি। আমাদের সময় ছবি দেখতে টাকা লাগতো কম। আইয়ুব খান সাহেব ব্যবস্থা করেছিলেন, ছাত্র সিনেমা দেখবে হাফ টিকিটে। আইডি কার্ড দেখালেই অর্ধেক দামে স্টুডেন্ট টিকিট। ছাত্রদের সিনেমা দেখানোর জন্য আইয়ুব খান সাহেব এত ব্যস্ত ছিলেন কেন কে জানে। ক্রমাগত ছবি দেখে বেড়ালেও মনের গভীরে সবসময় মনে হতো আমি যা করছি তা ঠিক করছি না, ভুল করছি। নিজের ভেতর চাপা অপরাধবোধ কাজ করত। অবচেতন মনে হয়তো দাদাজানের বক্তৃতা খেলা করত। এই সময় একটা মজার ঘটনা ঘটল। সুলতানা ম্যাডাম তখন আমাদের বাংলা পড়াতেন। ম্যাডাম সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, ঝলমলে তরুণী। তখনও বিয়ে করেননি। ছেলেদের কলেজে পড়াতে এসেছেন বলে খানিকটা বিব্রত, তবে চমৎকার পড়ান। আমরা ক্লাসে কোনো ফাজলামি করলে আহত চোখে তাকিয়ে থাকেন। চোখের দৃষ্টিতে বলতে চেষ্টা করেন, আমি তোমাদের এত পছন্দ করি আর তোমরা এমন দুষ্টামি করো। আমাদের বড় মায়া লাগে। একদিন তিনি ক্লাসে এসে বললেন, আজ আমার মনটা খুব খারাপ। গতকাল একটা সিনেমা দেখে খুব কেঁদেছি। মন থেকে ছবির গল্পটা কিছুতেই তাড়াতে পারছি না। সম্ভব হলে তোমরা দেখো ছবিটা, রোমান হলিডে। সেই রাতেই আমরা দল বেঁধে রোমান হলিডে দেখতে গেলাম। আমার জীবনের প্রথম দেখা ভালো ছবি। সামান্য একটা ছবি যে মানুষের হৃদয় মন দ্রবীভূত করতে পারে, বুকের ভেতর হাহাকার তৈরি করতে পারে, আমার ধারণার ভেতর তা ছিল না। সত্যিকার অর্থে সেদিনই ছবির প্রতি পুরোপুরি আকৃষ্ট হলাম। আরম্ভ হলো বেছে বেছে ছবি দেখার পর্ব। একটা ভালো বই যেমন কয়েকবার পড়া হয়, একটা ভালো ছবিও অনেকবার করে দেখতে শুরু করলাম। সবচেয়ে বেশি কোন ছবিটি দেখেছি? সম্ভবত দি ক্রেইন আর ফ্লাইং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী। মেয়েটির প্রেমিক যুদ্ধে গিয়েছে। মেয়েটি জীবনের মোহের কাছে পরাজিত হয়ে অন্য একজনকে বিয়ে করেছে। যুদ্ধ শেষ হয়েছে। ট্রেনে করে ফিরছে সৈনিকরা। মেয়েটি ফুল হাতে এসেছে স্টেশনে। কতজন ফিরেছে? শুধু ফেরেনি সেই ছেলেটি। একসময় মেয়েটি তার হাতের ফুল যারা ফিরেছে তাদের হাতে একটা একটা করে দিতে শুরু করলো। তার চোখ ভর্তি জল। হঠাৎ সে মাথা তুলে আকাশের দিকে তাকালো। আকাশে ঝাঁক ঝাঁক বক পাখি। শীত শেষ হয়েছে বলে তারা ফিরে আসছে নিজ বাসভূমে। আহা, কি দৃশ্য! আজ আমি মনে করতে পারছি না অসাধারণ সব ছবি দেখতে দেখতে কখনো মনের কোণে উকি মেরেছে কিনা। আহা,
এরকম একটা ছবি যদি বানাতে পারতাম। অপূর্ব সব উপন্যাস পড়ার সময় এই ধরনের অনুভূতি আমার সব সময় হয়। পথের পাঁচালী যতবার পড়ি ততবারই মনে হয়, আহা, এরকম একটা উপন্যাস যদি লিখতে পারতাম। ছবির ক্ষেত্রে এরকম না হবারই কথা। ছবি অনেক দূরের জগৎ, অসম্ভবের জগৎ। তারপরেও হতে পারে। মানুষের অবচেতন মন অসম্ভবের জগৎ নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে এসে অসম্ভবের জগতের এক যুবকের সঙ্গে পরিচয় হলো। তার নাম আনিস সাবেদ। পদার্থবিদ্যার তুখোড় ছাত্র। কিন্তু তার ভালোবাসা বস্তু জগতের জন্য নয়, তার ভালোবাসা অন্য এক জগতের জন্যে। সেই জগৎ ধরাছোঁয়ার বাইরের জগৎ, আলো ও আধারের রহস্যময় জগৎ। এক জ্যোৎস্না রাতে রাস্তায় হাঁটছি, তিনি হঠাৎ বললেন, ফিল্মে জ্যোৎস্না কিভাবে তৈরি করা হয় জানো? আমি মাথা নাড়লাম, জানি না। জানার কোনো প্রয়োজনও কখনো মনে করিনি। তিনি দেখি দীর্ঘ এক বক্তৃতা শুরু করলেন। জ্যোৎস্নার বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হলো জোনাকি পোকার বক্তৃতা। সত্যজিৎ রায় কিভাবে জোনাকি পোকার আলো পর্দায় নিয়ে এসেছেন সেই গল্প। 4-5টা টর্চ লাইট নিয়ে কয়েকজন বসেছে। টর্চ লাইটগুলোর মুখে কাপড় বাঁধা। তারা টর্চ জ্বালাচ্ছে আর নেভাচ্ছে। আমি বললাম, ফিজিক্স ছেড়ে এখন এইসব পড়ছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ঠিক করেছি ছবি বানানোকেই আমি পেশা হিসেবে নেব। এই বিষয়ে তো আপনি কিছুই জানেন না। কুব্রিকও কিছু জানতেন না। কুব্রিককে? স্ট্যানলি কুব্রিক, একজন ফিল্ম মেকার। সত্যজিৎ রায় যার একটা ছবি 20 বার দেখেছিলেন। আপনি তার কোনো ছবি দেখেছেন? একটাই দেখেছি, স্পেস অডিসি 2001। অসাধারণ ছবি। আমি হাসতে হাসতে বললাম, আপনি তাহলে স্ট্যানলি কুব্রিক হতে যাচ্ছেন? আনিস ভাই বিরক্ত মুখে বললেন, আমাকে নিয়ে রসিকতা করবে না, আমি যা বলছি তা করব। অসাধারণ সব ছবি বানাবো। এদেশের মানুষ মুগ্ধ হয়ে আমার ছবি দেখবে। ছবি বানাতে প্রচুর টাকা লাগে, আপনি টাকা পাবেন কোথায়? যেখান থেকেই পাই তোমার কাছে ধার করার জন্য যাব না। আপনি রাগ করছেন কেন? আমি তোমাকে আমার একটা স্বপ্নের কথা বলছি আর তুমি হেলাফেলা করে শুনছো, সেই জন্যই রাগ করছি। মানুষের স্বপ্ন নিয়ে হেলাফেলা করতে নেই। আর করব না, সরি। আমার স্বপ্ন কি তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে? আমি বললাম, না, মোটেই হাস্যকর মনে হচ্ছে না। আনিস ভাইকে না বললেও আমার কাছে পুরো ব্যাপারটাই ছেলে মানুষই বলেই মনে হচ্ছিল। আনিস ভাই তার ব্যক্তিগত স্বপ্নের সঙ্গে আমাকে যুক্ত করতে চাইলেন। ছবি প্রসঙ্গে যে কোনো বই পান, নিয়ে আসেন, নিজে পড়েন, আমাকে পড়তে দেন। আমি না পড়ি বলি পড়েছি। অসাধারণ বই। ছবি দেখতে ভালো লাগে, ছবির শুকনো থিওরি পড়তে ভালো লাগবে কেন? আমার লাভের মধ্যে লাভ হলো এই, আমি অনেকগুলি নাম শিখলাম। আইজেনস্টাইন, বেটেলশিপ পটেমকিন, অক্টোবর, গদার, ফেলিনি, বাইসাইকেল থিফ। আমার এই অল্পবিদ্যা পরবর্তী সময়ে খুব কাজ এসেছে। অনেক আতেলকে ভড়কে দিতে পেরেছি। আতেলদের দৌড়ও ওই নাম পর্যন্ত বলেই ব্যাপারটা ধরতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে আনিস ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারের চাকরি নিয়ে ময়মনসিংহ চলে এলাম। কাজকর্ম নেই বললেই হয়। সপ্তাহে মাত্র 2টা ক্লাস। দুপুরের পর কিচ্ছু করার নেই। ব্রহ্মপুত্র নদীর তীরে খানিকক্ষণ হাঁটি, রাতে গল্প লেখার চেষ্টা করি। থাকি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে। গেস্ট হাউস বেশিরভাগ সময় থাকে খালি। গেস্ট বলতে আমি একা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে বিচিত্র সব ভৌতিক শব্দ হতে থাকে। ভয়ে জেগে বসে থাকি। সে এক ভয়াবহ অবস্থা। এই সময় আনিস ভাই মোটা একটা খাতা হাতে ময়মনসিংহে উপস্থিত হলেন। তিনি একটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। মোটা খাতায় সেই চিত্রনাট্য। জনাব আহমেদ সফার ওঙ্কার উপন্যাসের চিত্রনাট্য আমাকে শোনাবেন। আমি বললাম, কতদিন থাকবেন? চিত্রনাট্য পড়তে যতদিন লাগে ততদিন থাকব। চিত্রনাট্য পড়তে তার দীর্ঘদিন লাগলো। একসঙ্গে তাকে বেশি পড়তে দেই না। 2-1 পাতা পড়া হতেই বলি, বন্ধ করুন, চট করে শেষ করলে হবে না, ধীরে সুস্থে এগোতে হবে, আবার গোড়া থেকে পড়ুন। আমার ভয় পড়া শেষ হলেই তিনি চলে যাবেন, আমি আবার একলা হয়ে যাব। একসময় চিত্রনাট্য পড়া শেষ হলো। আমাকে স্বীকার করতে হলো অসাধারণ কাজ হয়েছে। আনিস ভাই ঢাকা যাবার প্রস্তুতি নিলেন। রাতের ট্রেনে ঢাকা ফিরবেন।
আমি স্টেশনে তাকে উঠিয়ে দিতে যাব। ট্রেন রাত 10টায়। আনিস ভাই সন্ধ্যা থেকে মন মরা। কি একটা বলতে গিয়েও বলছেন না, শুধু বললেন, খুব একটা জরুরি কথা আছে, এখন বলবো না, ট্রেন ছাড়ার আগে বলবো। জরুরি কথা কি হতে পারে আমি কিছুই ভেবে পাচ্ছি না, দুশ্চিন্তা বোধ করছি। আনিস ভাই ট্রেন ছাড়ার আগে আগে জানলা দিয়ে মুখ বের করে বললেন, হুমায়ুন, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, কানাডায় যাচ্ছি ইমিগ্রেশন নিয়ে, তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি অবাক হয়ে বললাম, কেন যাচ্ছেন? আনিস ভাই সেই কেনর কোনো জবাব দিলেন না। আমি বললাম, কবে যাচ্ছেন? পরশু যাব, দেশের শেষ কটা দিন তোমার সঙ্গে কাটিয়ে গেলাম। আমরা ছবি বানাবো না? আনিস ভাই জবাব দিতে পারলেন না, ট্রেন ছেড়ে দিল। আমি খুব অভিমানী, তার সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না। যে দেশ নিয়ে তার এত স্বপ্ন, সেই দেশ ছেড়ে কি করে তিনি চলে যান? পিএইচডি করতে আমেরিকা গিয়েছি, হাতের কাছে কানাডা, ইচ্ছে করলেই তার কাছে যেতে পারি। গেলাম না। আমার অভিমান ভালোবাসার মতোই তীব্র। তার সঙ্গে দেখা হলো 10 বছর পর। এক দুপুরে হঠাৎ আমার শহীদুল্লাহ হলের বাসায় এসে উপস্থিত। সমস্ত রাগ অভিমান ভুলে তাকে জড়িয়ে ধরলাম। কত গল্প, গল্প ফুরাতেই চায় না। একসময় ছবি বানানোর প্রসঙ্গ এসে পড়ল। তিনি জানালেন একটা শর্ট ফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন। ছবিটি জার্মান ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন পেয়েছে। রবীন্দ্রনাথের মনোমর মেঘের সঙ্গী গানটির চিত্ররূপ দিয়ে একটা ছবি বানিয়েছেন 16 মিলিমিটারে। ছবি বানানোর টাকা এখন তার হয়েছে। দেশে এসে ছবি বানাবেন। অসুস্থ মাকে দেখতে 1 সপ্তাহের জন্য দেশে এসেছিলেন। 1 সপ্তাহ ফিরে কানাডা চলে গেলেন। আবার যোগাযোগ নষ্ট হয়ে গেল। চিঠি লিখি, উত্তর আসে না। একটা টেলিফোন নাম্বার দিয়েছিলেন, টেলিফোন করলে নো রিপ্লাই আসে। বছরখানেক পরের কথা, এক গভীর রাতে টেলিফোনের শব্দে জেগে উঠে রিসিভার হাতে নিতেই আনিস ভাইয়ের গলা শুনলাম। রাত 3টায় ঘুম ভাঙানোর জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন। তারপর হঠাৎ আমাকে হতভম্ব করে দিয়ে বললেন, হুমায়ুন, আমার ক্যান্সার হয়েছে, থ্রোট ক্যান্সার। আমি মারা যাচ্ছি। এখন টেলিফোন করছি হাসপাতাল থেকে। মাঝে মাঝে তোমাকে টেলিফোন করব, একটু বিরক্ত করব, তুমি কিছু মনে করো না। মৃত্যুর আগে প্রিয় কণ্ঠস্বর শুনতে ইচ্ছা করে। তিনি হাসপাতালের বেড থেকে টেলিফোন করতেন, তিনিই কথা বলতেন, আমি শুনতাম। তার গলার স্বরটা নষ্ট হয়ে গিয়েছিল। বেশিরভাগ কথা বোঝা যেত না, কথা বলতে তার কষ্ট হতো। তারপরে অনবরত কথা বলতেন। পুরনো সব স্মৃতির গল্প, তার স্বপ্নের গল্প। সব গল্পই একসময় ছবি বানানোতে এসে থামত। আহা, কি অবসেশনই না তার ছিল ছবি নিয়ে। মানুষের মৃত্যু হয়, কিন্তু তার স্বপ্ন মরে না। আনিস ভাই মারা গেলেন, তার স্বপ্ন কিন্তু বেঁচে রইল। কোন এক অদ্ভুত উপায়ে সেই স্বপ্ন ঢুকে গেল আমার মধ্যে। এক ভোরবেলায় আমার মেজ মেয়ে শিলাকে ঘুম থেকে তুলে বললাম, মা, আমি একটা ছবি বানাবো, ছবির নাম আগুনের পরশমণি। তুমি সেখানে অপলা চরিত্রে অভিনয় করবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই বল পয়েন্ট শেষ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন তারা আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমরা নিয়মিত ছোট গল্প দিয়ে যাচ্ছি। বাংলা সাহিত্যের এবং অনুবাদ সাহিত্যের বিভিন্ন ভ্যারিয়েশনের গল্প আমরা সেখানে দিচ্ছি। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। যারা প্যাট্রিয়নে অ্যাক্সেস করতে পারবেন না তারা আমাদের চ্যানেলে জয়েন করে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন জয়েন বাটন আছে, সেখান থেকেও সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।